আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী এবং ভূগোল নিয়ে। পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? মুক্তিযুদ্ধ নিয়ে যখন আপনি জানবেন, আপনাকে অবশ্যই মুজিবনগর সরকারকে নিয়ে আপনাকে জানতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্ন যদি আপনার থাকে, স্বপ্নকে অ্যাচিভ করার জন্য আপনাকে আগে থেকে ট্রাই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আছি শরীফুল ইসলাম অব্র। আজকে আলোচনা করব আমি আপনাদের যে বিসিএস এর প্রিপারেশন, সেটা কিভাবে আপনারা নেবেন। বিশেষ করে 47তম এবং 48তম বিসিএস যে আছে, সেই বিসিএস এর জন্য আপনারা কিভাবে শূন্য থেকে বিসিএস এর প্রস্তুতি নেবেন, সেটা নিয়ে আজকের ক্লাসে আমি শরীফুল ইসলাম অব্র আপনাদের সাথে আলোচনা করব। এবং আছে প্রিয় শিক্ষার্থীরা, রিসেন্টলি আমরা দেখেছি আমাদের বিসিএস পরীক্ষা হয়েছে 46তম বিসিএস প্রিলি। সেখানে অনেকগুলো বিসিএস এর পরীক্ষার কোশ্চেন থেকে আমরা দেখতে পাই, বিশেষ করে বাংলাদেশ, আন্তর্জাতিক, নৈতিকতা, সুশাসন এবং ভূগোল, এই পার্টটা, এই 70 মার্কের পার্টটা যদি আমরা দেখি, দেখব যে এখানে প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে, অনেক প্রশ্ন নতুন করে এসছে এবং কিছু প্রশ্নর ধারা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন হয়েছে যে আমাদের আপকামিং প্রিপারেশনগুলো আসলে কিরকম হবে। সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটার উপর বেস করেই কিন্তু আজকের ক্লাসটা আমরা নিব, যে আসলে আমাদের ক্লাসে আমরা কি জিনিসগুলো আপনাদেরকে পড়াবো বা আমাদের প্রস্তুতিটা কিভাবে হবে, প্লাস আপনি বাসায় যদি প্রিপারেশন নেন, আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, সেগুলোর উপর বেস করে আজকের ক্লাসটা আমাদের হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে ক্লাস করছেন এবং সবকিছু ঠিক আছে কিনা। একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিক আছে কিনা। একটু কমেন্ট করে কাইন্ডলি একটু জানান যে সবকিছু ওকে আছে কিনা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী এবং ভূগোল নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের 7 নম্বর পর্ব। ধারাবাহিকভাবে আমরা পর্বগুলো রাখছি আপনাদের জন্য, যাতে আপনাদের প্রিপারেশনটা ভালো হয় এবং আপনারা যাতে ভালো করতে পারেন। কারণ বিদ্যাবাড়ি সবসময় চায় সে যে ফ্রি ক্লাসগুলো নেয় সেগুলো করে যাতে তাদের স্টুডেন্টরা বেনিফিটেড হয় এবং আমাদের যে অনেক স্টুডেন্ট বাংলাদেশের আছে তারা যাতে আমাদের ক্লাসগুলো করে বেনিফিটেড হয়, সেজন্যই আমরা এই ক্লাসগুলো আসলে দেওয়া। সো আজকের ক্লাসে আমি লাস্ট বিসিএস এ যে বাংলাদেশ বিষয়াবলী এবং ভূগোল যে বিষয়গুলো আছে, প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো বলতে পারেন যে স্যার, এই প্রশ্নগুলো নিয়ে তো আপনারা একটা সলভ নিয়েছিলেন, তাহলে আবার কেন এই লাইভটা দেখছেন? এর প্রধান কারণ হলো আমরা আসলে দেখতে চাই যে এই প্রশ্নগুলো যেগুলো আসছে এগুলোর সাথে আর অ্যাসোসিয়েটেড কীরকম প্রশ্ন আসতে পারে। আমরা যে প্রশ্নগুলো আসছে তার সাথে আরও অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনার বিবিএস বিবিসিএস পরীক্ষা এসছে বা সামনের পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েও আমরা আজকের ক্লাসে কি করব, আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে আপনারা ক্লাসটা এনজয় করবেন এবং আপনাদের এই ক্লাসে পার্টিসিপেট করবেন। একটা অনুরোধ রইল, যারা ক্লাসটা করছেন ক্লাসটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দিন, কারণ এই ক্লাসটার যে টপিকগুলো আছে বা যে প্রশ্নগুলো আমরা পড়াবো সেগুলো হয়তো অনেক মানুষের উপকারে পাবে এবং আপনার মাধ্যমেও তারা এই উপকারটা পেতে পারে। সো আমরা দেখছি আমাদের এখানে মঞ্জুরুল ইসলাম কুড়িগ্রাম থেকে ক্লাস করছেন, ইউনুস ঢাকার মোহাম্মদপুর থেকে ক্লাস করছেন। ওয়ালাইকুম সালাম ইউনুস। তৌহিদ আছেন আমাদের, আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহান, উনি ক্লাস করছেন। তারপরে ইউনুস বলেছে অনলাইনে বিদ্যাবাড়ি সেরা। অনেক ধন্যবাদ ইউনুস আপনার এই সুন্দর কমপ্লিমেন্টের জন্য। মঞ্জুরুল ইসলাম আলহামদুলিল্লাহ বলেছেন, আশা করি মঞ্জুরুল ইসলাম ভালো আছেন। তৌহিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইসরাত আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো সবাই যুক্ত হয়েছেন এবং আমরা দেখছি রাঙ্গামাটি থেকেও আমাদের ক্লাস করছেন। রাঙ্গামাটি নিয়েও আজকে আমি ক্লাসে কিছু বিষয় বলবো, সো আপনারা থাকুন। লালমনিরহাট থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্তর কুমার রয় লালমনিরহাট থেকে ক্লাস করছেন। সো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করি আজকের ক্লাসটা। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা মাত্র জয়েন করেছেন তাদের জন্য আরেকবার বলি, আজকের ক্লাসে আমরা বিসিএস এর লাস্ট পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কেমন প্যাটার্নের আসছে সেটা নিয়ে আলোচনা করব। কারণ আপনি যদি আপনার ফোকাস থাকে বিসিএস, আপনার ফোকাস যদি থাকে গভর্নমেন্ট জব, তাহলে কিভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা জব যখন আপনি পেতে চাইবেন, আপনি যে কোনো প্রস্তুতিতে আপনার ক্যারিয়ারে, সেটা আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, নিজেকে তৈরি করবেন, ফিল্ডে নেবেন এবং ফিল্ডে গিয়ে আপনি যাতে আপনার টার্গেট অ্যাচিভ করতে পারেন সেটার উপর লক্ষ্য করেই কিন্তু আপনি আপনার প্রিপারেশনটা নেবেন এবং আগাবেন। সো এই জন্য আমরা আজকের ক্লাসটা রেখেছি, যে এই ক্লাসে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। সো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা আমরা দেখতে যদি পাই, 46তম বিসিএস এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা হলো, পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? এই উত্তরটা একটু আপনারা দিয়ে দেন, দেখি পারেন কিনা।
সবাই উত্তর দেন, কোনো সমস্যা নাই, ভুল হতেই পারে যেহেতু আপনারা 47-48 প্রিপারেশন নেবেন। সো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন, কোনো সমস্যা নাই, ভুল হলেও সবাই একটু পার্টিসিপেট করেন। সো আমরা যদি দেখতে পাই যে পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলে স্থাপত্য কীর্তির নিদর্শন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা বিসিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনারা যেই কাজটা করবেন সেটা হলো আপনারা ইতিহাসটা খুব ভালো করে পড়বেন। আমরা জানি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, ইতিহাসের এই 3 যুগ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষা আসে এবং এখান থেকে প্রশ্ন কিন্তু ক্রমাগতভাবে রিপিট হয়। এবং দেখেন আমরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন ইতিহাসের পার্টগুলো কিন্তু পড়াই। বিদ্যাবাড়ি তার বিসিএস কোর্সে 2 থেকে 3টা ক্লাস স্টুডেন্টদেরকে দিয়ে থাকে সম্পূর্ণরূপে ইতিহাসের উপরে বাংলাদেশ বিষয়বলিতে, যেখানে একটা স্টুডেন্ট ইতিহাসের পরিপূর্ণ বিষয়টা যাতে জানতে পারে সেজন্য আমরা এই ক্লাসগুলো দিয়ে থাকি। সো আমরা যদি দেখি যে পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের নিদর্শন, এটা হলো পাল শাসন আমলের নিদর্শন। আমরা সবাই জানি যে ধর্মপাল এই পাহাড়পুর সোমপুর বিহারটা কি করেন, উনি তৈরি করেন, ধর্মপাল। পাল বংশ নিয়ে যদি আমরা একটু দেখি, আমরা জানি যে পাল বংশের মহাসামন্ত বলা হয়তো গোপালকে। আপনাদের মনে আছে কিনা এটা? পাল বংশের মহাসামন্ত বলা হোক গোপালকে, এবং এই পাল বংশের গোপাল উনি ভারতবর্ষের প্রথম রাজা যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এবং এই পাল বংশ, যে পাল বংশের কথা আমরা বলছি, এই পাল বংশের স্থায়িত্বকাল ছিল 400 বছর। পাল বংশের আনুমানিক স্থায়িত্বকাল ছিল পাল বংশের। তার মানে আমরা যদি দেখতে পাই যে আমরা যেরকম আজকে জানলাম যে রাজা ধর্মপাল উনি পাল বংশের একজন রাজা ছিলেন, উনি সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছেন এবং এই পাল বংশের স্থায়িত্বকাল ছিল 400 বছর। এবং গোপাল যিনি আছেন তিনি পাল বংশের মহাসামন্ত বলা হয়, যার হাত ধরে পাল বংশ শুরু হয়। আমরা সবাই জানি যে মাৎস্যন্যায় যুগের রাজা রক্ষণ সেন মারা যাওয়ার পরে সামন্তদের মধ্যে যে অন্তদ্বন্দ্বটা সৃষ্টি হয়, সেখান থেকে 7ম এবং 8ম শতকে প্রায় 100 বছরের উপরে মাৎস্যন্যায় যুগ ছিল। মাৎস্যন্যায় যুগটা প্রচণ্ড পরিমাণ অশান্তি অরাজক পরিস্থিতি ছিল, কে রাজা হবে সেটা নিয়ে। তারপরে সব সামন্তরা মিলে গোপালকে রাজা করে এবং সেখান থেকে আমরা জানি যে গোপাল এসে মহাসামন্ত হয়ে পাল বংশের উনি প্রতিষ্ঠা করেন এবং পাল বংশের প্রতিষ্ঠা করার পরে এই গোপাল 400 বছর, তার প্রতিষ্ঠিত পাল বংশ 400 বছর ছিল এই গোপালের। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে একটা প্রশ্নের পাশাপাশি আরও কিছু প্রশ্ন আলোচনা করলাম এবং সেগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে কি লাগবে, কাজে লাগবে। যারা এই ক্লাসটা করছেন 46তম এবং বিসিএস এর এই প্রশ্নের মাধ্যমে, তাদেরকে কিন্তু আমরা আরও কিছু প্রশ্ন বলেছি 47 এবং 48তম বিসিএস এর প্রস্তুতির জন্য। এগুলো কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড পরিমাণ গুরুত্বপূর্ণ এবং যারা বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষা দেন প্রতিনিয়ত, আপনাদের এই সরকারি চাকুরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। আপনি আমাকে বলেন, আপনারা সব ম্যাচিউর ছেলেমেয়ে, ইতিহাসের আসলে এই বিষয়গুলো থেকেই তো প্রশ্ন আসবে। ইতিহাস তো আর চাইলেই আপনি পরিবর্তন করতে পারবেন না। সো এই জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বিসিএস পরীক্ষার জন্য, আমার অনুরোধ থাকবে আপনারা প্রাচীন যুগ, আধুনিক যুগ প্লাস মাঝখানের মধ্যযুগ, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ, এই যুগগুলো পড়েন। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আপনাদের আসবে। এরপরের প্রশ্নটাতে আমরা চলে যাই, মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? অপশানে মোহাম্মদ সুলাইমান, আব্দুল খালেক, মাহবুবউদ্দিন আহমেদ, শৈলেন্দ্র কিশোর চৌধুরীর কথা বলা আছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমরা যেহেতু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, আমাদের রাষ্ট্রের ইতিহাস মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় আমাদেরকে জানতে হবে। আমরা সবসময় বলে থাকি যে মুক্তিযুদ্ধ নিয়ে সবসময় কিন্তু প্রশ্ন পরীক্ষা এসে থাকে এবং মুক্তিযুদ্ধ নিয়ে যখন আপনি জানবেন, আপনাকে অবশ্যই মুজিবনগর সরকারকে নিয়ে আপনাকে জানতে হবে। আমরা সবাই জানি, আগে এটার উত্তরটা বলে দেই, এটার উত্তরটা হলো মাহবুবউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেন মাহবুবউদ্দিন আহমেদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় মুজিবনগর অবস্থিত, মেহেরপুর জেলায়। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় প্রায় সরকারি পরীক্ষাগুলো আসে কোন জেলায়? মেহেরপুর জেলায়। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের পার নামক একটা জায়গায় মুজিবনগর
তার নামকরণ করা হয়, বৈদ্যনাথ তলার ভবের পার নামক জায়গাটার নাম পরিবর্তন করে মুজিবনগর রাখা হয়। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি এই নামকরণটা করেন মেহেরপুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে 11টা সেক্টর আছে সেই 11টা সেক্টরের মধ্যে 8 নম্বর সেক্টরে আমরা দেখতে পাই যে মুজিবনগর অবস্থিত। সো সেক্টরের ক্ষেত্রে কিন্তু বহুবার এই প্রশ্নটা এসছে যে মুজিবনগর কোন নম্বর সেক্টরে অবস্থিত, আমরা বলবো 8 নম্বর সেক্টরে। ক্লিয়ার কিনা? এর পরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। এর পরের প্রশ্নটা আমরা যদি দেখি, ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রিয় শিক্ষার্থীরা, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1966-র 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 1971-এর মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু সবসময় এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 66 সালের 6 দফা নিয়ে যখন আমরা পড়াই তখন কিন্তু স্টুডেন্টদেরকে আমরা 6 দফাগুলো আলোচনা করি। যেমন একটা সহজ বিষয় বলি, যেটা হয়তো আপনারা অনেকেই পেয়েছেন, বিভিন্ন পরীক্ষা এটা আসে, যে 1966 সালের যে 6 দফা, এই 6 দফা লাহোরে বিরোধী দলের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন এবং এই 6 দফার দুটো বিষয় ছিল যা কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। এটা হলো প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়টা কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল। 6 দফাতে আরো একটা বিষয় আমরা বলতে পারি যে 6 দফাতে অর্থনীতির বিষয় কয়টা ছিল? 6 দফাতে অর্থনীতির বিষয় ছিল কয়টি? তিনটি অর্থনৈতিক বিষয় 6 দফার মধ্যে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষা যে 6 দফা কোথায় উত্থাপন করা হয়। আমরা বলতে পারি যে লাহোরে বিরোধী দলের সম্মেলনে 6 দফা কি করা হয়? উত্থাপন করা হয়। কে করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেন। আরেকটা বিষয় বলে রাখি, 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টা শব্দের বাংলা অর্থ হলো স্বাধিকার বিল বা স্বাধীনতার সনদ। ম্যাগনা কার্টা শব্দের অর্থ কি? স্বাধিকার বিল বা স্বাধীনতার সনদ। ঠিক আছে, এই 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি, বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? প্রাচীন জনপদগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে সব সময় প্রশ্ন আসে। আমি একটু দেখি তো, আপনারা একটু অ্যান্সার করেন যে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? দেখি তো কে বলতে পারবেন যে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? আমরা দেখছি তানজিলা তমা কমেন্ট করেছে, আলামিন কমেন্ট করেছে, শুভ দাস বলেছে সিলেট ও চট্টগ্রাম, শুভ দাস উত্তর দিয়েছে, রায়হান দিয়েছে উত্তর, ইউনুস উত্তর দিয়েছে, রিনা উত্তর দিয়েছে, ওকে, অন্তরা উত্তর দিয়েছে। ভেরি গুড। আপনারা পার্টিসিপেট করার জন্য সবাই একটু লাইক এবং শেয়ার দিয়ে দেন। এই প্রশ্নগুলো কিন্তু 46তম বিসিএস এ আসলো, এগুলো কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাও এই প্রশ্নগুলো আসতে পারে। যেহেতু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে, সো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা কিন্তু অনেক অ্যাসোসিয়েটেড প্রশ্ন কিন্তু বলছি। ক্লিয়ার কিনা? ওকে, সো এটার উত্তর হবে সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান ছিল সিলেট এবং চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, সিলেট এবং চট্টগ্রাম, শুনলাম সিলেটে নাকি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সো সারা বাংলাদেশে যদি একটু বৃষ্টিপাত হতো তাহলে হয়তো একটু গরমটা কমতো। প্রিয় শিক্ষার্থীরা, 360 আউলিয়ার শহর বলা হয় কাকে? আমরা সবাই জানি 360 আউলিয়ার শহর বলা হয় হচ্ছে আপনার সিলেটকে, আর 12 আলিয়ার শহর বলা হয় কাকে? চট্টগ্রামকে। সিলেটের প্রাচীন নাম হলো জালালাবাদ বা শ্রীহট্ট। চট্টগ্রামের প্রাচীন নাম কি? ইসলামাবাদ বা পোর্ট গ্র্যান্ডে। ঢাকাকে কি বলা হয়? জাহাঙ্গীরনগর। কুমিল্লাকে বলা হয় কি বলা হইতো? ত্রিপুরা। নোয়াখালীকে কি বলা হইতো? সুদারাম। মনে আছে কিনা? এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় আপনার বিভিন্ন স্থানের পূর্ব নাম এবং বর্তমান নাম, এই জিনিসগুলো একটু পড়ে দেখবেন, এগুলো নিয়ে প্রশ্ন আসে। সো যেখানে ছিলাম বাংলার প্রাচীন জনপদ, আমরা সবাই জানি বাংলার প্রাচীন জনপদ নিয়ে একটা প্রশ্ন অনেকে হয়তো জানেন যে বাংলার প্রাচীন জনপদ, সবচাইতে প্রাচীন জনপদ বলা হয় পুন্ড্র জনপদকে। কোন জনপদকে? পুন্ড্র জনপদ। এই জনপদগুলো নিয়ে কিন্তু ক্লাসে আমরা প্রচুর পরিমাণে আলোচনা করি। পুন্ড্র, হরিকেল, সমতট, রাঢ়, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। যেমন রাঢ় জনপদকে 2 ভাগে ভাগ করা হয়, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়, এবং 2 রাঢ়কে বিভক্ত করে অজয় নদী। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাসে প্রচুর পরিমাণে আলোচনা করব আপনাদের, এবং এগুলো কিন্তু আপনারা পড়বেন, কারণ এখান থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে। আমি যেমন এবার পড়ানোর সময় আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম, 46-এর স্টুডেন্টদেরকে, যে আপনারা
জনপদগুলো থেকে দেখবেন, জনপদগুলো থেকে প্রশ্ন আসতে পারে। 6 দফা মুক্তিযুদ্ধ থেকে দেখবেন, সেখান থেকে প্রশ্ন আসবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আলহামদুলিল্লাহ আসছে। সো আপনারা এইভাবে প্রিপারেশন নেবেন। আমরা আমাদের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আপনাদের জন্য চেষ্টা করব যাতে এই প্রশ্নগুলো আপনারা অ্যান্সার করতে পারেন। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি, সেটা হলো বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচাইতে কম? বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচাইতে কম? এখানে কি বলেছে? বিভাগ বলেছে, যে কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম। প্রিয় শিক্ষার্থীরা, যদি বিভাগ বলে কোন বিভাগে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কম, আমরা বলবো বরিশাল বিভাগে। আর যদি বলা হয় কোন জেলা, জেলা বললে আমরা বলবো রাঙ্গামাটি। আজকের ক্লাসে শুরুতে বলেছিলাম যে রাঙ্গামাটি নিয়ে একটু বলবো। যদি কোন বিভাগে ঘনত্ব কম বলে তাহলে আমরা বলবো রাঙ্গামাটি। আরেকটা প্রশ্ন প্রায় সময় এসে থাকে যে বাংলাদেশের কোন জেলায় কম জনসংখ্যা বসবাস করে? এটা হলো বান্দরবন। কোন জেলায় কম জনসংখ্যা বসবাস করে বললে আমরা বান্দরবন বলবো। আর সবচাইতে বেশি বসবাস করে যে জেলায়, সেটা হলো ঢাকা। ঢাকা জেলায়, বিভাগ জেলা দুটো অনুযায়ী ঢাকার জনসংখ্যার পরিমাণ সবচাইতে কি বেশি। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় বিভাগ হলো চট্টগ্রাম, জনসংখ্যায় সবচাইতে বড় বিভাগ যেটা, সেটা হলো ঢাকা। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, আমরা মনে আছে কিনা বরিশালকে কি বলা হয়? বরিশালের প্রাচীন নাম কি মনে আছে? বরিশালের প্রাচীন নাম হলো চন্দ্রদ্বীপ। বরিশালকে কি বলা হয়? চন্দ্রদ্বীপ বলা হয়। খুলনাকে কি বলা হয়? প্রচুর পরিমাণ চিংড়ি চাষ হয় বলে খুলনাকে কি বলা হয়? কুয়েস সিটি বলা হয়। খুলনাকে কুয়েস সিটি বলা হয়। ঠিক আছে। চট্টগ্রাম, এটা জানেন বন্দরের দেশ, বারোয়ালির দেশ বলা হয় চট্টগ্রামকে। আমাদের প্রধান সমুদ্র বন্দর কোথায়? চট্টগ্রামে। মংলাতেও আছে আমাদের। সিলেট, সিলেটকে জালালাবাদ বা শ্রীহট্ট বলা হয়, একটু আগেও বলেছি সিলেটকে নিয়ে। ক্লিয়ার কিনা? সো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। সিলেট মুক্তিযুদ্ধের সময় 4 এবং 5 নম্বর সেক্টরে ছিল, এবং হবিগঞ্জ জেলাটা হচ্ছে 6 নম্বর সেক্টরের ভেতরে ছিল। এরপরে দেখি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন পদের আওতাভুক্ত? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের? বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত। ক্লিয়ার কিনা? এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকারকে কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? এই বিষয়টা আপনারা প্রায় সময় শুনে এসছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই বিষয়টা আপনারা প্রায় সময় শুনেছেন, এবং এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে আসে। একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষা, এটা ম্যাক্সিমামই ভুল করে না। দেখি আপনারা কি পারেন। দেখি বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে? এটা মোস্ট কমন একটা প্রশ্ন, প্রায় বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে। 1 জুলাই 1991 সালে, 1 জুলাই 1991 সালে আমরা দেখতে পাই, 1 জুলাই 1991 সালে আমরা দেখতে পাই যে বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয়। এটাকে ইংরেজিতে বলা হয় ভ্যাট। ভ্যাট মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট একটা কি কর? ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর। পরোক্ষ কর, অন্যের মাধ্যমে যে করটা সরকার আয় করে। অর্থাৎ আমি বাজার থেকে কোনো কিছু কিনলাম, ভ্যাট দিলাম, সেই ভ্যাটটা সরকারের কোষাগারে গেল। যদি সরকারের কোষাগারে না পৌঁছায়, সেটার জন্য আমি রেসপন্সিবল না। যারা হচ্ছে করটা, যে কোম্পানি বা যারা আছে, তারা যদি প্রদান না করে, তাহলে দে আর দ্য রেসপন্সিবল, তারা হচ্ছে রেসপন্সিবল সেটার জন্য। সো ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। আমাদের 2 ধরনের কর আছে, একটা হলো পরোক্ষ কর, আর একটা হচ্ছে প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ করের উদাহরণ কি? প্রত্যক্ষ করের উদাহরণ বলতে পারেন আপনি আয়কর, এবং প্রত্যক্ষ করের উদাহরণ আপনি বলতে পারেন এটা হলো ভূমি কর। এগুলো হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি নিয়ে আমাদের একটা লেকচার আছে, যেই লেকচারে আমরা সম্পূর্ণ রূপের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা যদি ব্যাংকের বা সরকারি বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনও নেন, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে। এবং আমি যে প্রশ্নগুলো বললাম, এগুলো কিন্তু সরকারি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন বলছি আমি, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে, বা এটার সাথে অ্যাসোসিয়েটেড আর কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার কিনা? এরপরের আমরা যদি প্রশ্নটা দেখি, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, পার্বত্য চট্টগ্রামে, আমি আবারও বলছি, পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশি আদিবাসী যারা বসবাস করে তারা হলো মারমা। পার্বত্য চট্টগ্রাম বলছি কিন্তু, হ্যাঁ। এবং আমরা জানি আদিবাসী গোষ্ঠীদের মধ্যে আমাদের সবচাইতে
বড় আদিবাসী গোষ্ঠী বা উপজাতি গোষ্ঠী হলো চাকমা আদিবাসী গোষ্ঠী, যারা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা আদিবাসী গোষ্ঠী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং আমরা যদি দেখতে পাই মারমারা সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হলো সাংরাই উৎসব। মারমাদের চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমারা বসবাস করে। এটা কিন্তু একবার একটা পরীক্ষা আসছে, কোন পাহাড়ের পাদদেশে মারমারা বসবাস করে, এটা একটা পরীক্ষা এসেছিল। আমরা বলবো যে চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমারা কি করে? বসবাস করে। ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো মোটামুটি ভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এর পরের প্রশ্নটা আমরা দেখি, বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে? লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ। দেখি আপনারা পারেন কিনা। আমরা সবসময় বলে থাকি যে খেলাধুলা নিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় সবসময় আসবে। আপনি খেলাধুলা নিয়ে যদি বাসায় পড়তে চান, আপনি টেনিস নিয়ে, আপনি হচ্ছে দাবা নিয়ে, আপনি হচ্ছে ক্রিকেট নিয়ে, ফুটবল, অলিম্পিক, এইগুলো একটু ভালোভাবে পড়বেন, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে। সো এই প্রশ্নগুলো কিন্তু আপনার জানার জন্য খুব কি লাগবে? কাজে লাগবে। এই প্রশ্নগুলো আপনি জেনে নেবেন এবং এই রিলেটেড প্রশ্নগুলো আপনি পড়বেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে। সো সর্বোচ্চ রান করেন হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, উনি সর্বোচ্চ রান করেন আর কি। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে উল্লেখ করা আছে? আমার প্রিয় শিক্ষার্থীরা, সংবিধানের অনুচ্ছেদগুলো নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে। আমরা সংবিধান নিয়ে আমাদের বিদ্যাবাড়িতে দুটো ক্লাস আমরা রেখেছি সংবিধান নিয়ে, যেখানে আমরা সংবিধান এর বিস্তারিত আলোচনা করি। সংবিধানের সকল ঘটনাগুলো আমরা যেখানে প্রচুর পরিমাণে আলোচনা করে থাকি। আমরা জানি সংবিধান সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় হয়, লিখিত এবং অলিখিত হয়। লিখিত সংবিধান যেটা, সেটা হচ্ছে আপনার দুষ্পরিবর্তনীয় সংবিধান। লিখিত সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান, যে সংবিধানটা সহজে কি করা যায় না? পরিবর্তন করা যায় না। আর অলিখিত সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, যেটা সহজে কি করা যায়? পরিবর্তন করা যায়। আমাদের দেশের সংবিধান এই পর্যন্ত 17 বার আমাদের দেশের সংবিধান হচ্ছে সংশোধন করা হয়েছে, এবং সংবিধান সংশোধন করার জন্য 2/3 ভোটের প্রয়োজন। এবং এই সংবিধানের যে 11টা ভাগ আমাদের রয়েছে এবং আমাদের অনুচ্ছেদ রয়েছে হচ্ছে 153টা অনুচ্ছেদ। এই 153টা অনুচ্ছেদের মধ্যে আমরা দেখতে পাই আমাদের 25 নাম্বার যে অনুচ্ছেদটা আছে, এই 25 নাম্বার অনুচ্ছেদটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনার কথা বলা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের সাথে সমান সম্পর্ক, কারো সঙ্গে বৈরতা নয়। বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশ হচ্ছে বিশ্বের সকল দেশ আছে, সবার সাথে সমান, সৌহার্দ্যপূর্ণ, সুন্দর একটা সম্পর্ক আমরা রাখার চেষ্টা করি। এটা হলো আমাদের পররাষ্ট্রনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা যদি দেখি পরের প্রশ্নটা, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তা রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, আদিবাসী গোষ্ঠী নিয়ে আমাদের দুটো প্রশ্ন আমরা পেয়েছি। আমি এবার যারা 46তম বিদ্যাবাড়িতে আমার ক্লাস করেছেন, সেখানে দেখবেন আমি টপিক ওয়াইজ যে সাজেশন দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি আদিবাসী গোষ্ঠীর কথা বলেছিলাম। আমি আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম যে একটা প্রশ্ন আদিবাসী থেকে হলো বা উপজাতি থেকে একটা প্রশ্ন হলেও আসবে, এবং আমরা দেখি যে এবার উপজাতি থেকে দুটো প্রশ্ন পরীক্ষা এসছে। একটা অলরেডি আপনাদেরকে পড়িয়েছি। আমাদের উপজাতির সংখ্যা হলো 50টি উপজাতির সংখ্যা, এবং আমাদের একমাত্র মুসলিম উপজাতির নাম কি? কেউ বলতে পারবেন কিনা? আমাদের মুসলিম উপজাতির নাম কি? দেখি বলতে পারেন কিনা আপনারা। দেখি এটা আপনারা বলতে পারেন কিনা। আমি দেখছি অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন মাতৃপ্রধান পরিবার নিয়ে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম যে আমাদের মুসলিম আদিবাসী গোষ্ঠীর নাম কি? অনেকে সঠিক উত্তর দিচ্ছে। তানজিলা সঠিক উত্তর দিয়েছে, সুমন সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিয়েছে। সবাই বলেছে যে স্যার আমাদের মুসলিম আদিবাসীর সংখ্যা হচ্ছে পাঙ্গন। একটা বিষয় আপনাদের সবাইকে বলে রাখি, পাঙ্গন আদিবাসী গোষ্ঠীরা কিন্তু এই 50টি আদিবাসী গোষ্ঠীর ভেতরে নেই। কেন নেই আপনারা বলি। পাঙ্গনরা মূলত মণিপুরি আদিবাসী গোষ্ঠী থেকে এসছে, মণিপুরি। সো মণিপুরি আদিবাসী গোষ্ঠীরা কিন্তু আমাদের এই 50টার মধ্যে আছে। যেহেতু মণিপুরিরা আছে, সেজন্য আলাদা করে আর পাঙ্গনকে রাখা হয় না, কারণ পাঙ্গনরা মণিপুরি ভাষায় কথা বলে এবং পাঙ্গনরা হচ্ছে মণিপুরি সম্প্রদায়ের। মণিপুরীকে সম্প্রদায়ের 4টি ভাগে বিভক্ত, তার মধ্যে একটা ভাগ হচ্ছে পাঙ্গন। তার মধ্যে একটা ভাগ কি? পাঙ্গন। এবং তার মধ্যে যে একটা ভাগ পাঙ্গন রয়েছে, সেই পাঙ্গন হচ্ছে মুসলিম আদিবাসী গোষ্ঠী। সো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু বহুবার পরীক্ষায় কি আসে।
প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তরটা হবে মাতৃপ্রধান পরিবার আমাদের দুটো আছে, একটা গারো একটা খাসিয়া। সো যেহেতু গারো খাসিয়ার মধ্যে খাসিয়া নেই, গারো আছে, সো এজন্য আমরা কি বলবো? গারো বলবো। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি। খাসিয়ারা তাদের গ্রামকে কি বলে? পুঞ্জি বলে। এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এরপরে তো আমরা বলি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা যখন সলিউশন দেওয়া হয়েছিল তখন আমি দেখেছিলাম যে এই সলিউশনটা অনেকে কিন্তু ভুল উত্তর দিয়েছে। অনেকে এটাকে বিচার বিভাগ বলেছেন, অনেকে এটাকে বিচার বিভাগ বলেছেন। নো, এটা বিচার বিভাগ হবে না, এটা হবে নির্বাহী বিভাগ। আমরা জানি আমাদের সংবিধানের যে চতুর্থ ভাগটা আছে, আমাদের সংবিধানের যে চতুর্থ ভাগটা রয়েছে আমার প্রিয় শিক্ষার্থীরা, সেখানে নির্বাহী বিভাগের কথা বলা আছে, সেখানে আমাদের অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। অ্যাটর্নি জেনারেল উনি হচ্ছেন সরকারের প্রধান আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন হচ্ছে আমাদের মাননীয় রাষ্ট্রপতি। আমি ক্লাসে পড়ানোর সময় আপনাদেরকে একটা বিষয় বলি সব সময় যে অ্যাটর্নি জেনারেলের বেতন এবং মেয়াদ এটা রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর নির্ভর করে, এটা কিন্তু ফিক্স না। এটা আমি আপনাদেরকে ক্লাসে পড়ানোর সময় বলে থাকি। এবং আমরা দেখি যে 48 থেকে 64, আমরা দেখি যে 48 থেকে 64 সংবিধানের এই অনুচ্ছেদগুলো আমরা দেখতে পাই যে চতুর্থ ভাগে আছে এবং সেখানে এই 64 নাম্বার অনুচ্ছেদে আমরা দেখতে পাই অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। আপনাদের মনে এখনই প্রশ্ন চলে এসছে যে স্যার আমাদের বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল ওনার নামটা যদি একটু কাইন্ডলি বলতেন। আমরা জানি আমাদের বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল উনি হলেন আমাদের 16তম অ্যাটর্নি জেনারেল। 16তম অ্যাটর্নি জেনারেল ওনার নাম হলো এ.এম. আমিন উদ্দিন। এ.এম. আমিন উদ্দিন। প্রিয় শিক্ষার্থীরা, সব সময় মনে রাখবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আমাদের যে সম্মানিত মানুষজন আছেন, আমাদের প্রধান বিচারপতি, আমাদের অ্যাটর্নি জেনারেল, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা কে কততম কিভাবে এসছেন, এই জিনিসগুলো আপনি যেহেতু বিসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেবেন প্লাস রাষ্ট্রের নাগরিক হিসেবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। ক্লিয়ার কিনা? সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনি জানতে পারলেন যে অ্যাটর্নি জেনারেল এটা নির্বাহী বিভাগ। যারা বিচার বিভাগ উত্তর করেছিল তারা কিন্তু অনেকে ভুল করেছে। সো উত্তর হলো নির্বাহী বিভাগ। উত্তর হলো কি? নির্বাহী বিভাগ। আরেকটা বিষয় সেটা হলো যে নির্বাহী বিভাগ চতুর্থ ভাগে আলোচনা হয়। 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদে এটা আছে এবং 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। সেখানে 16তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আমাদের এ.এম. আমিন উদ্দিন। যারা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানতে চান, উনি হলেন সরকারের প্রধানতম আইনজীবী। ক্লিয়ার কিনা? এই জিনিসটা মাথায় রাখবেন। ক্লাস কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে কিনা, বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি একটু জানিয়ে দিবেন যে আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। যেহেতু বিভিন্ন পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন এখানে এসে থাকে, এই ক্লাসগুলো জানবেন, এই ক্লাসগুলো শেয়ার দিয়ে দেন, এগুলো আপনাদের খুবই কাজে লাগবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো প্রস্তুতি নেওয়া শুরু করবেন, আপনি কিন্তু খুব কনফিডেন্টলি প্রস্তুতি নেওয়া শুরু করবেন। মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে সবল না, তাকে তার স্কিল, তার দুর্বলতাগুলো ডেভেলপ করা লাগে। সো আপনি যে জায়গাগুলোতে আপনার প্রবলেমটা আছে বা যে জায়গাগুলোতে আপনার অসুবিধাগুলো আছে, সেগুলো আপনি আস্তে আস্তে ফিল আপ করার মধ্য দিয়ে আপনি আগাবেন এবং আপনি যত চেষ্টা করবেন তত আপনি কি করবেন? ইমপ্রুভ করবেন। এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আপনার চেষ্টা থাকলে অবশ্যই 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 আপনি ভালো কিছু করতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। নিজেকে কখনো হতাশ করা যাবে না, অলওয়েজ কনফিডেন্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে। মানুষ কোচিং সেন্টারগুলো বা যে কোনো এডুকেশন ইনস্টিটিউশনগুলো বেছে নেয় এর প্রধান কারণ হচ্ছে একটা ভালো গাইডলাইন পাওয়ার জন্য, ভালো শিক্ষক। যেমন আমি আমার সাবজেক্টগুলোতে এক্সপার্ট, এই সাবজেক্টগুলো জানার জন্য আমি আমার বিষয়ে এক্সপার্ট, আমি অন্য বিষয়ে পড়াই না। সো যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয় থেকে একটা ধারণা পাওয়ার জন্য, এবং আমি বিশ্বাস করি আপনারাও সেইভাবে আগাবেন। বিদ্যাবাড়ি আপনাকে চেষ্টা করবে, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এর পরের প্রশ্নটা আমরা দেখি, বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? বাংলাদেশের কোন নদীর কার্প জাতীয় রেণুর প্রধান উৎস? যারা ক্লাস ভালো বলছেন, ভালো লাগছে বলছেন, তাদের কাছে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আপনাদেরকে আমার
ক্লাসে পাবো এবং আমি আমার জায়গা থেকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, বিদ্যাবাড়িও চেষ্টা করবে। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু আগে কখনো আসে নাই। আমরা সবাই আসছে এইভাবে যে বাংলাদেশের মাছের রেণু প্রধানের উৎস হচ্ছে হালদা নদী। হালদা নদী চট্টগ্রামে অবস্থিত, আমরা সবাই জানি। যেহেতু কার্প জাতীয় মাছ বলেছে, একটু প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, কার্প জাতীয় মাছ বলেছে। সো আমরা প্রিয় শিক্ষার্থীরা এটার উত্তরটা বলবো হলো হালদা। এটার উত্তরটা আমরা কি বলবো? হালদা বলবো। ওকে, এরপরে বলি, বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি হটস্পট নির্ধারণ করা হয়েছে? দেখি বলেন তো আপনারা এটা পারেন কিনা। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি বারবার আপনাদেরকে পড়ানোর সময় ক্লাসে বলেছিলাম, যখন আমি এটা নিয়েছিলাম, সাম্প্রতিক ক্লাসে আমি বদ্বীপ পরিকল্পনা নিয়ে বলেছিলাম। দেখি তো আপনাদের মনে আছে কিনা, যেহেতু আপনাদের মনে আছে কিনা। আচ্ছা, বদ্বীপ পরিকল্পনায় 6টা ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে। আমরা সবাই দেখতে পাই যে 2015 সালের 16ই জুন নেদারল্যান্ড আমাদের বদ্বীপ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদেরকে নেদারল্যান্ড হেল্প করেছে। বদ্বীপ জিনিসটা কি সেটা নিয়ে আমরা মোটামুটি ক্লাসে আলোচনা করি। আমরা সবাই জানি সমুদ্র থেকে যে সমস্ত দেশগুলো সৃষ্টি হয়, সেই বা যে স্থানগুলো সৃষ্টি হয় সেগুলোকে বদ্বীপ বলা হয়। এটা আমরা মোটামুটিভাবে সবাই এটা নিয়ে জানি। এটা আরেকদিন হয়তো আপনাদেরকে চিত্র এঁকে আরেকটা কোনো ক্লাসে বা এই বিষয়গুলো নিয়ে আরেকটু ডিসকাস করব। তার আগে বলে দেই, 6টা নেদারল্যান্ড আমাদেরকে এক্ষেত্রে হেল্প করছে। বদ্বীপ পরিকল্পনার 6টা হটস্পট নির্ধারণ করেছে। এই 6টা হটস্পটের মধ্যে আমরা পার্বত্য অঞ্চল বলতে পারি, আমরা উপকূলীয় অঞ্চল বলতে পারি, আমরা বরেন্দ্র, হাওড় নদী এবং প্লাবিত অঞ্চল যেটা, বা প্লাবিত অঞ্চল, নদী প্লাবিত অঞ্চল বা নগর যেটা, সেটাকে বলতে পারি। তার মানে আমরা 6টা অঞ্চলের কথা বললাম। একটা হলো পার্বত্য অঞ্চল, একটা হলো বরেন্দ্র অঞ্চল, একটা উপকূলীয় অঞ্চল, একটা হাওড় অঞ্চল, একটা নদী প্লাবিত অঞ্চল, আর একটা হলো নগর অঞ্চল। এই 6টা অঞ্চলকে হটস্পট বলা হয়, যেটা হলো বদ্বীপ পরিকল্পনা 2100। ক্লিয়ার কিনা? প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মধ্যে দিয়ে একটা ছোট্ট মেসেজ দিতে চাই। সেটা হলো প্রচুর পরিমাণ গরম আমাদের দেশে, এবং এই গরমের কারণে এমন হতে পারে খরার সৃষ্টি হতে পারে। সো আমরা গাছ লাগাই প্রচুর পরিমাণে, এবং আমরা আমাদের আশেপাশে যে বসত বাড়িতে, আমিও আমার নিজের বাড়িতে প্রচুর গাছ লাগানোর চেষ্টা করি প্রতি বছর। সো আশা করি আপনারাও গাছ লাগাবেন প্রতি বছর, এবং আপনারা আমাদের এই বায়ুমণ্ডল বা পৃথিবী যে উত্তপ্ত, এই উত্তপ্ত হওয়ার হাত থেকে আপনার এলাকাকে বা পৃথিবীকে আপনি বাঁচাবেন। সো একটা ছোট্ট মেসেজ, আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করি, আমরা গাছ লাগানোর চেষ্টা করি। আমিও চেষ্টা করবো এই বছর, আপনারাও চেষ্টা করুন। ছোট্ট একটা মেসেজ বা অনুরোধ আপনাদের কাছে রইল। এরপরে আমরা দেখি, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? আগের ক্লাসটাতে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আগের স্লাইডটাতে যে বাংলাদেশের সংবিধান নিয়ে। এবার একটু বলি, আমরা সবাই জানি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। সো বেগম রাজিয়া বানু যিনি ছিলেন, সেই বেগম শব্দটা নেই, বাট রাজিয়া বানু যেহেতু আসছে, সেহেতু উত্তর যেটা হবে সেটা হলো রাজিয়া বানু। উত্তর যেটা হবে সেটা কি হবে? রাজিয়া বানু হবে। এখানে একটা বিষয় আমি আপনাদের সবাইকে বলে রাখা ভালো, সেটা হলো যে আমাদের বাংলাদেশের সংবিধানের রূপকার যাকে বলা হয় সেটা হলো ডক্টর কামাল হোসেনকে বলা হয়। সংবিধানের রূপকার বলা হয় ডক্টর কামাল হোসেনকে সংবিধানের। ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাদের সংবিধানের একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত, তখন উনি ন্যাপ করতেন। এবং আরো বিষয় যেটা বলা হয়, সংবিধানটা যিনি হাতে লিখেন উনি হলেন আব্দুর রউফ। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। অঙ্গসজ্জা যিনি করেন উনি হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংবিধানের ক্লাসে এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু বলে থাকি। খুব সুন্দর। এই পর্যন্ত ক্লাসের একটা বিষয় বা আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সব সময় মনে রাখবেন সংবিধান নিয়ে, তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে, অর্থনীতি নিয়ে আপনি ফ্রিকুয়েন্টলি প্রশ্ন পাবেন। যে কোনো পরীক্ষা, যে কোনো সরকারি চাকরি বা যে কোনো পরীক্ষা, যে কোনো ভাইভাতে আপনাকে এগুলো নিয়ে প্রশ্ন করা হতে পারে। সো এই জায়গাগুলোতে আপনি একটু চেষ্টা করবেন একটু ইমপ্রুভ করার জন্য, পড়ার জন্য। যারা বাসায় প্রিপারেশন নিচ্ছেন, এই জায়গাগুলোকে প্রিপারেশন নেন। এই জায়গাগুলো থেকে আপনার প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের পুরো ক্লাসটার আরো অনেক কিছু বাকি আছে, আমরা আরো পড়বো। আমি কিন্তু মোটামুটি আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যে আসলে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, বা আপনার প্রস্তুতিতে আমরা একটু সাপোর্ট দিতে চাচ্ছি, যাতে আপনার প্রস্তুতিটা কি হয়, ভালো হয়, আপনি একটু বেনিফিটেড হন। কাইন্ডলি ক্লাসটা একটু লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আপনার সৌজন্যে অন্য মানুষগুলো
পায় ক্লাসটা এবং তারাও যাতে কি হয় বেনিফিটেড হয়, এটা আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট। ক্লিয়ার কিনা? ওকে, এরপরে দেখি কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন। দেখি এটার উত্তর দিতে পারেন কিনা, যে কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন, এটা বলতে পারেন কিনা দেখি আপনারা। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন, দেখি আপনারা পারেন কিনা, দেখি পারেন কিনা আপনারা। দেখি পারেন কিনা, কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত বিখ্যাত একজন বিজ্ঞানী, যিনি চিটাগং ইউনিভার্সিটির এমিরেটস প্রফেসর ছিলেন, সম্মানিত একজন মানুষ, জামাল নজরুল ইসলাম স্যার। প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যার অত্যন্ত সম্মানী একজন মানুষ ছিলেন এবং স্যার অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন। স্যার কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেছিলেন। আমরা দেখতে পাই যে অসাধারণ এই মানুষটি 2013 সালের 16ই মার্চ আমাদেরকে ছেড়ে চলে যান এবং উনি একজন 21 পদক বিজয়ী মানুষ। 2000 সালে উনি 21 পদক পেয়েছিলেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রফেসর জামাল নজরুল স্যারের লেখা একটা বই আছে, সেটা হলো দি আলটিমেট ফেস অব দ্য ইউনিভার্স। দি আলটিমেট ফেস অব দ্য ইউনিভার্স গ্রন্থে স্যার কৃষ্ণ গহ্বর নিয়ে উনি ধারণা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের দেশের এই বিখ্যাত ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে জানবেন, আপনারা আমাদের প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যারকে সম্পর্কে একটু জানবেন। এখন নেটের যুগ, উইকিপিডিয়া একটু স্যারকে পড়ে দেখবেন, স্যারের সম্পর্কে, এবং দেখবেন যে আসলে ওনারা দেশের জন্য কত বড় অবদান রেখে গেছেন বিভিন্ন বিষয়ে। এরপরে আমরা দেখতে পাই কোন ক্ষেত্রে অবদানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে গত 46তম BCS এর প্রিপারেশনের সময় বলেছিলাম, 47 এবং 48 সময় একই কথা বলবো, যে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিলেটেড বিষয়গুলো একটু পড়ে দেখবেন। এখানে ওনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অর্জনগুলো আছে, যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার লেখা বইগুলো নিয়ে আপনি জানবেন। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পুরস্কারগুলো পেয়েছেন, সেই পুরস্কারগুলো নিয়ে আপনি জানার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, প্ল্যানেট 50-50 নারীর ক্ষমতায়ন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কারটা কি পেয়ে থাকেন। এটা অনেক জায়গায় অনেকে অনেক ভুল উত্তর দিয়েছেন, আমি দেখেছি, বাট এটার উত্তর হবে নারীর ক্ষমতায়ন নিয়ে। এরপরে আমরা দেখতে পাই বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে। এই প্রশ্নটা কিন্তু পারা উচিত, এই প্রশ্নটা সবার একটু পারা উচিত। দেখি আপনারা পারেন কিনা। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2031, 2035, 2041, 2045। এইটা আপনাদেরকে ক্লাসে অসংখ্যবার আমি পড়ানোর চেষ্টা করেছিলাম 46তমের সময়। আপনারা পারেন কিনা। যেমন 2010 থেকে 2021 সাল পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ প্রথম প্রেক্ষিত পরিকল্পনা যেটা, সেটা গ্রহণ করা হয় এবং 2021 থেকে 2041 সালকে স্মার্ট বাংলাদেশ যে পরিকল্পনা বা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার যেটা 20 বছরের জন্য, সেটা নেওয়া হয়। তার মানে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে 2041 সাল। 2041 সাল আমরা দেখতে পাই যে বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন এসছে, একটা প্রশ্ন এসেছিল আর কি। ওকে, 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? এটা হলো যুক্তরাষ্ট্র। আমরা সবাই জানি যে এই অনেক বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে আমরা সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে আয় করি, এটা আমরা সবাই জানি। মোটামুটি এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব এবং এই জিনিসটা কিন্তু খুবই দরকারি যে আপনি সবসময় অর্থনৈতিক সমীক্ষা পড়বেন। যেমন আমাদের সামনে জুনে অর্থনৈতিক সমীক্ষা আসবে, জুলাইয়ের মধ্যে অনেকের হাতেই পৌঁছে যাবে পত্রপত্রিকা মারফত বা বিভিন্ন এই তথ্যগুলো। সো অর্থনৈতিক সমীক্ষাটা সবসময় জানার চেষ্টা করবেন। ক্লিয়ার কিনা? এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন, অর্থনৈতিক সমীক্ষাগুলো। আচ্ছা, বাংলাদেশের নবীনতম নদী কি? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা কোশ্চেন আছে। এই উত্তরটা আমাদের বিদ্যাবাড়ি থেকে আমরা জিঞ্জিরাম দিয়েছিলাম, বাট এইটার সঠিক উত্তরটা আসলে পিএসসি বলতে পারবে। কারণ আমরা যদি এই 4টা প্রশ্নের ক্ষেত্রে দেখি, যেমন যমুনা নদীটা, এটা দেখবেন আপনি 1787 সালে একটা ভূমিকম্পের মধ্যে দিয়ে জামালগঞ্জের তারাকন্দ নামক জায়গায় এই নদীটার কি হয়, সৃষ্টি হয়। ব্রহ্মপুত্র নদীটা, যমুনা নদীটা, যেটা ব্রহ্মপুত্র থেকে হয়। 1787 সালে ব্রহ্মপুত্র থেকে এই যমুনা নদীটা সৃষ্টি হয় জামালপুরের তারাকান্দিতে। সো প্রিয় শিক্ষার্থীরা,
এটার উত্তর যমুনাও হইতে পারে, জিঞ্জিরামও হইতে পারে। যেহেতু সবাই জিঞ্জিরাম দিয়েছে সেজন্য আমরা জিঞ্জিরাম দিয়েছি, বাট এটার উত্তর যমুনাও হতে পারে। এরকম প্রশ্ন হলে সেটার উত্তর পিএসসি বলতে পারবে। পিএসসি যে উত্তরটা বা যে উত্তরটাকে সঠিক বলে নিবে, আমরা সেটাকেই সঠিক ধরার কি করব, চেষ্টা করব। ক্লিয়ার কিনা? ওকে, এরপরে আমরা একটা ছোট্ট অ্যাড দিব, তারপর আমরা আরো প্রশ্ন পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপনাদের জন্য ভর্তির ব্যবস্থা করেছি। 47তম বিসিএস এ 50% ছাড়ে ভর্তি চলছে, অফারে ভর্তি চলছে। বিদ্যাবাড়ি কেমন পড়ায় সেটা আপনারা সবাই জানেন, কারণ বিদ্যাবাড়ির টিচাররা আপনাদের সামনে সবসময় লাইভ ক্লাস নেয়। আমাদের সম্পর্কেও আপনারা সবাই জানেন, আমাদের পড়ানো নিয়ে আমরা রিসেন্টলি অ্যাপস এবং আমাদের ওয়েবসাইটটা এটা আপডেট করার কাজ করতেছি। এটা আপডেট হয়ে গেলে আমরা আরো স্মুথ সার্ভিস দিব। বর্তমানে ফেসবুকে ক্লোজ গ্রুপগুলোতে আমাদের স্টুডেন্টের ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো নিচ্ছি জুমে, এবং এই ক্লোজ গ্রুপে আমরা কিন্তু ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের সার্ভিসের লোকজনও থাকে, তারাও সাপোর্ট দিয়ে থাকে। অর্থাৎ আপনি যে অ্যাপসের কারণে কোনো ভিডিও পাবেন না বিষয়টা তা না, এই ভিডিওগুলো আপনার ফেসবুক ক্লোজ গ্রুপে থাকে, সেখানে আপনি কমেন্ট করলে টিচাররাও সেটার কি দেয়, রিপ্লাই দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 47তম বিসিএস আপনাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে। 50% ছাড় চলছে আপনাদের এই বিশেষ সপ্তাহগুলোতে, যেগুলো আমরা বিসিএস এর ক্লাস নিচ্ছি সেই উপলক্ষে। এর পরের বিষয় যেটা আপনাদের জানার ইচ্ছা থাকে যে আসলে ক্লাসে কি কি থাকবে, আমি একটু বলে দিই। আমরা 130টা লাইভ ক্লাস দিব, মেগা ক্লাস 130টা, 280টা পরীক্ষা হবে, 20টা অ্যাসাইনমেন্ট হবে, 6টা মাসিক পরীক্ষা নিব, 4টা এক্সিকিউটিভ মডেল টেস্ট হবে। এবং সবচেয়ে বড় বিষয়, আমরা আমাদের পেজে গিয়ে আপনারা দেখবেন যে আমরা ওখানে আপনার হচ্ছে আমাদের লেকচার শিটটা আমরা রঙিন করছি, লেকচার শিট আমরা আপডেট করছি, সম্পূর্ণ নতুন লেকচার শিট আমাদের তৈরি, অলরেডি প্রেসে চলে গিয়েছে। আপনারা আমাদের লেকচার শিটগুলোর ছবিও আমরা পেজে দিয়ে দিয়েছি, এই লেকচার শিটগুলো দেখার চেষ্টা করবেন। সো 130টা মেগা লাইভ ক্লাসে আপনার যারা বিদ্যাবাড়ির সিনিয়র টিচার আছেন তারা সবাই আপনাদের সাথে থাকবেন, এবং আপনাদের সাথে যে আপনাদের যে চাওয়া পাওয়া যে প্রচুর পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু এবার প্রচুর বাড়ানো হয়েছে। 280টা পরীক্ষা, 20টা অ্যাসাইনমেন্ট টেস্ট, 6টা মাসিক পরীক্ষা আমরা আপনাদের নিব। ক্লিয়ার কিনা? সো যে কোনো ভর্তি তথ্যের জন্য আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিবেন। এই নাম্বারগুলোতে আপনারা যে কোনো তথ্য, ভর্তি রিলেটেড তথ্য এই নাম্বারগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে আমাদের সার্ভিস টিম আছে, তারা সকাল থেকে রাত 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাকে সার্ভিস দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে। ফারজানা ইয়াসমিন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে। শেম বেনেগাল মুজিব একটি জাতির রূপকার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদেরকে জানতে হবে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইগুলো সম্পর্কে আপনি জানবেন। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আপনাদেরকে পড়ে দেখবেন, আপনি কারাগারের রোজ নামচা নিয়ে পড়ে দেখবেন, আমার দেখা নয়া চীন, এই 3টা বই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা, আমাদের জাতির পিতার। এই 3টা বই আপনারা পড়ে দেখবেন, এবং সেখানে আপনারা বিভিন্ন তথ্য এবং বিভিন্ন জিনিসগুলো জানবেন যেটা আমাদের বঙ্গবন্ধুর লেখা। প্রিয় শিক্ষার্থীরা, সো বঙ্গবন্ধুকে নিয়ে বই বা তথ্য, এই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করবেন। একজন নাগরিক হিসেবে সেটা আপনার জানা দরকার। প্লাস হচ্ছে এই তথ্যগুলো আপনাকে আপনার পরীক্ষায় ভালো করার জন্য কি কাজে লাগবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কি হয়, প্রশ্ন হয়। এরপরে দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? আন্তর্জাতিক বিষয়াবলী যখন আমি পড়াই, আমাদের স্যাররা পড়ান, বা যে কোনো জায়গায় আন্তর্জাতিক বিষয়াবলী স্যাররা যখন ক্লাস নেন, বাংলাদেশ বিষয়াবলী স্যাররা ক্লাস নেন, সব সময় স্যাররা কিন্তু এই বিষয়টা কখনো মিস করে যান না। জাতিসংঘ পড়ালে অবশ্যই শেখ মুজিবুর রহমানের কথা আসবে। জাতিসংঘে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন 17 সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনের 136তম সদস্য হিসেবে। 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে বাংলাদেশ সদস্যপদ লাভ করে, এবং সেখানেই সেপ্টেম্বর মাসে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলায় কি করেন, ভাষণ প্রদান করেন। ঠিক আছে? এবং 25 সেপ্টেম্বর 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন, 25 সেপ্টেম্বর 1974 সালে। আর বাংলাদেশ সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। এরপর আমরা দেখি দি ফ্রেশ ডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থ, দি ফোর্স হ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে? এটার লেখক হলো হারুনুর রশিদ। লেখককে? হারুনুর রশিদ।
গ্রন্থ নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, গ্রন্থ নিয়ে যে আপনি সবসময় প্রশ্ন কমন পাবেন বিষয়টা তা না। তবে একটা বিষয় হচ্ছে বিখ্যাত গ্রন্থগুলো নিয়ে পরীক্ষায় সবসময় কি আসে, প্রশ্ন আসে। এই জিনিসটা মাথায় রাখবেন, বিখ্যাত গ্রন্থ নিয়ে পরীক্ষায় সবসময় কি আসে, প্রশ্ন আসে। এরপরেরটা আমরা বলি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নটা আপনাদের সবার পারা উচিত। এটা একজন নাগরিক হিসেবে পারা উচিত, এটা এই দেশের মানুষ হিসেবে আপনার জানা উচিত। আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উনি দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ? এটা অনেকে ভুল উত্তর দিয়েছেন, কেউ 40.8 দিয়েছে, কেউ 40.9 দিয়েছে। আমি অনেক জায়গায় সলিউশনে দেখেছি, বাট 8 জানুয়ারি আমাদের কাজী হাবিবুল আউয়াল, আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 41.8 হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার। ভোটার উপস্থিতির হার উনি বলেছেন 41.8। এটা একটু আমরা মাথায় রাখবো। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন হচ্ছেন 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন। আমাদের বর্তমান প্রধান বিচারপতির নাম ওবায়দুল হাসান। বর্তমান প্রধান বিচারপতির নাম কি? ওবায়দুল হাসান। আমি আগেই বলেছি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ওনাদের সম্পর্কে আমাদের নির্বাচন কমিশনার, ওনাদেরকে নিয়ে আপনাকে জানতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, ওনাদেরকে নিয়ে ওনারা কততম, ওনাদের রিলেটেড ইনফরমেশনগুলো জানতে হবে আপনাকে। এগুলো প্রায় সময় এই ইনফরমেশনগুলো পরীক্ষায় চলে আসে। এরপরে আমরা দেখি 1958 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? আমি আজকের ক্লাসে বলেছিলাম আপনাদের যে 52 থেকে 71 পর্যন্ত যে তথ্যগুলো, 47-এর তথ্যগুলো আপনারা একটু ভালো করে জানবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসে। আমরা দেখতে পাই যুক্তফ্রন্ট লাভ করেছে 223টা আসনে জয়লাভ করেছে। কয়টা আসন? 223টা আসনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছে। ক্লিয়ার কিনা? এবং আমরা সবাই জানি মাত্র 56 দিন বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ক্ষমতায় ছিল। 30 মে 1954 সালে যুক্তফ্রন্টকে ক্ষমতা থেকে কি করে দেয়? সরিয়ে দেওয়া হয়। ক্লিয়ার কিনা? এবং যুক্তফ্রন্টের প্রথম দফা ছিল, যুক্তফ্রন্টের নির্বাচনের প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষা চাই। 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে কি চাই? রাষ্ট্রভাষা চাই। এরপর আমরা দেখি বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? আমরা সর্বাধিক জনশক্তি এখন রপ্তানি করি হলো সৌদি আরবে। অনেকে এটার উত্তর মালয়েশিয়া দেন, এটা একটা ভুল। অনেকের হয়তো পছন্দের লোকজন অনেকে মালয়েশিয়া থাকে, অনেকের আশেপাশে হয়তো অনেকে মালয়েশিয়া থাকে, মনে করেন না, উত্তর মালয়েশিয়া হবে না, এটার উত্তর হবে কি? সৌদি আরব। এটার উত্তর হবে সৌদি আরব। ক্লিয়ার কিনা? ওকে, এরপর আমরা দেখি কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক লাভ করেন। পদক এবং পুরস্কার নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন আসে। আপনি দেখবেন 3, 4, 5, 6। দেখি এটার উত্তরটা আপনারা দেন তো। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? কতজন নারী? আমরা সবসময় বলি 21 পদক, স্বাধীনতা পদক, এগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষা চলে আসে। এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে। ঠিক আছে? ওকে, এটার উত্তর হবে হলো 5। এটার উত্তর হবে হলো 5। এরপরে দেখি বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে? বর্তমানে একটা সিরিজ চলতেছে জিম্বাবুয়ের সাথে, এবং সেটা উত্তরও কি হবে? জিম্বাবুয়ে হবে। খেলাধুলা নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন আসে। এবার আমরা দেখি ক্রিকেট থেকে 2টো প্রশ্ন এসছে। ক্রিকেট থেকে কয়টা প্রশ্ন এসছে? 2টো প্রশ্ন এসছে। এরপরে আমরা দেখি হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হিলি স্থলবন্দরটি হাকিমপুর, দিনাজপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুরে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ভূগোলের বিষয়টা দেখছি। আগের প্রশ্নটা ভূগোলের পার্টে এসেছিল, সো এখন আমরা ভূগোলের বিষয়টা দেখছি। এই প্রশ্নটা আমরা পড়িয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার সময় মধ্যাহ্ন 12টা হলে ওই স্থানটির স্থানীয় সময় কতটি হবে? আমরা সবাই জানি পূর্ব দিকে গেলে সব সময় আমরা মনে রাখবো যে সময় বাড়ে। সময় পূর্ব দিকে গেলে বাড়ে। প্রতি 15 ডিগ্রি এর জন্য যদি 1 ঘন্টা হয়, তাহলে 3 15 কত? 45 ডিগ্রি। প্রতি 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা হলে 3 15 45 ডিগ্রি। তাহলে উত্তর হবে বিকাল 3টা। উত্তর কত হবে? বিকাল 3টা। ক্লিয়ার কিনা? ওকে, এবং আমরা কিন্তু ভূগোলের ক্লাস খুব ভালোভাবে দেই। ভূগোলের প্রত্যেকটা জিনিস
চিত্র এঁকে চিত্র ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেই। সো আশা করি ভূগোলের ক্লাসগুলোতে আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। যদি আপনি বিদ্যালয়তে ভর্তি হন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভূগোলে আপনাকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য অন্য সাবজেক্টগুলোর সাথে সাথে। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পৃথিবীতে 7টা মেজর প্লেট আছে। কয়টা মেজর প্লেট আছে? 7টা মেজর প্লেট। সো এই 7টা মেজর প্লেটের মধ্যে আপনার ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটটা খুব গুরুত্বপূর্ণ দুটো প্লেট। এই দুটো প্লেট সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত। মাউন্ট এভারেস্ট নেপালের, এবং সবাই আমরা জানি নেপালের, অনেকে হয়তো জানি নেপালরা মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলে। মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলে। ইউরেশিয়ান বলা হয় কাকে? ইউরোপ এবং এশিয়ান দেশগুলোকে একসাথে ইউরেশিয়ান বলা হয়, ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়। এরকম দেশ আছে তুরস্ক, এরকম দেশ আছে রাশিয়া। সো ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান, ইন্ডিয়ান তো আমাদের এই সাইডের প্লেট, যেহেতু আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান এই দুইটা প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্টটা কি অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত। আচ্ছা, এরপরে আমরা দেখি উচ্চতা বৃদ্ধির সাথে ট্রাপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা কত? দেখি এটা আপনারা পারেন কিনা, এটার উত্তরটা আপনারা পারেন কিনা দেখি তো। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রাপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা, এটা আপনারা পারেন কিনা দেখি তো পারেন কিনা। আচ্ছা, আমরা সবাই জানি যত উপরে আমরা যাব 150 মিটার উচ্চতায় যদি আমরা যাই তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। 150 মিটার উচ্চতায় গেলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে, এবং আমরা যদি 30 মিটার নিচে নামি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। সো যেহেতু 150 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে, সেহেতু উত্তরটা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এরপরে দেখি নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? এটা মোটামুটি আমরা সবাই জানি, এটার উত্তর হবে 90 ডিগ্রি। এটা রেগুলার একটা প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, রেগুলার এটা পড়ানো হয়। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন। প্রিয় শিক্ষার্থীরা, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, কপ সম্মেলন, এগুলো সবসময় আমরা পড়াই থাকি আপনাদেরকে, কারণ আপনারা যারা বিসিএস প্রিপারেশন নেন তারা জানেন এখান থেকে সবসময় প্রশ্ন আসে জলবায়ু রিলেটেড বিষয়গুলো থেকে। আপনি বিসিএস রিটেনের যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকেন, আমি বিসিএস রিটেনেরও ক্লাস নিয়ে থাকি, যারা প্রিপারেশন নেন তারাও এই জায়গাগুলোকে গুরুত্ব দিবেন, এখান থেকে আপনাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। সো উত্তর হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। জাপানি শব্দ সুনামি, এর আগেও এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় বেশ কয়েকবার এসছে, এবারও এসছে বিসিএস পরীক্ষায়। এটার উত্তর হবে প্রতাশ্রয়ের ঢেউ। সো জাপানি শব্দ সুনামির অর্থ হলো প্রতাশ্রয়ের ঢেউ। ক্লিয়ার কিনা? আচ্ছা, বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? যেমন বৈশ্বিক উষ্ণায়নের জন্য মরুকরণ একটা ঝুঁকিপূর্ণ, গরম বাড়লে মরুকরণ হয়, বন্যা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। বাট বৈশ্বিক উষ্ণতার জন্য ঝুঁকিপূর্ণ নয় হলো ভূমিকম্প। ক্লিয়ার কিনা? এরপরের প্রশ্নটা আমরা দেখি, বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় কোনটি? বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় কোনটি? দেখি এটা আপনারা বলতে পারেন কিনা। প্রিয় শিক্ষার্থীরা, চেষ্টা করবেন ভালোভাবে গোছানো একটা প্রিপারেশনের জন্য। আপনার একটা ফোকাস থাকতে হবে। আপনি যদি বিসিএস প্রিপারেশন নিতে চান, আপনি যদি গভর্নমেন্ট চাকরি চান এবং জীবনে যে কোনো কিছুতে করতে চান, আপনার একটা ফোকাস দরকার, এবং সেই ফোকাস অনুযায়ী আপনাকে আগাতে হবে যে এটা আমার গোল, আমি আমার গোলে পৌঁছাবো। এবং গোলে পৌঁছানোর জন্য আপনি কি কি প্ল্যানগুলো করা দরকার, সেই প্ল্যানগুলো বাসায় বসে প্ল্যান করে ফেলবেন, যে আপনার একটা ভালো প্রিপারেশনের জন্য আপনার সাপোর্টিং কি লাগবে, কোন বই লাগবে, কেমন টিচারের কাছে বা কোন কোচিংয়ে আপনি পড়তে চাচ্ছেন, সেটার জন্য বিদ্যাবাড়ি আপনার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হবে। আমরা আমাদের জায়গা থেকে সবসময় সেবা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করি, ভালো একটা প্ল্যাটফর্ম হবে বিদ্যাবাড়ি আপনার জন্য। এবং আমাদের ক্লাসগুলোতে আমাদের যে স্যাররা ক্লাস নিচ্ছেন সবাইকে মোটামুটি ক্লাসগুলো আপনারা দেখেন সবসময়। সো এই জিনিসগুলো আপনারা একটু চেষ্টা করবেন যে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। কখনো হতাশ হবেন না, কারণ আপনার অনেকগুলো দুর্বলতা থাকবে, সেগুলোকে কাটা উঠানোর জন্যই কিন্তু আপনি ক্লাসগুলো করবেন, এবং আপনি ডে বাই ডে এই জায়গাগুলোতে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এবং আমি বিশ্বাস করি চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নয়। আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে ভালো কিছু টিচারদের থেকে নেওয়ার জন্য, যেটা আপনাকে বুস্ট আপ করবে, আপনাকে একটা ভালো গাইডলাইন দিবে। যেটা আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি যে 47 এবং 48তম বিসিএস প্রিপারেশন আপনি কিভাবে নেবেন, অ্যাসোসিয়েটেড আর কি প্রিপারেশনগুলো আসে সেগুলো আমি বলার চেষ্টা করেছি, যাতে আপনাদের প্রিপারেশনটা কি হয়, ভালো হয়। আচ্ছা, এই উত্তরটা হবে হচ্ছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। প্রিয় শিক্ষার্থীরা,
এই প্রশ্নটার উত্তরটা আপনারা একটু কাইন্ডলি দিয়ে দেন। নিচের কোনটি কৃষি আবহাওয়া জনিত আপদ? কৃষি আবহাওয়া জনিত সমস্যা কোনটা, আপদ কোনটা? এটার উত্তর হবে খরা। আমরা জানি যদি কৃষির ক্ষেত্রে প্রবলেম হয়, যদি খরা হয়, তখন কৃষির ক্ষেত্রে কি হবে? প্রবলেম হবে। প্রিয় শিক্ষার্থীরা, 48তম BCS যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন, যারা এখনো অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়েন, ফোর্থ ইয়ারে পড়েন, যদি কেউ চান 48তম BCS প্রিপারেশন নিতে, অলরেডি আমাদের ব্যাচ ওপেন হয়ে গেছে। এখানে অনেক দিন ধরে আমরা ক্লাস নিচ্ছি। সো প্রিপারেশনটা আগে নেওয়া শুরু করেন। স্বপ্ন যদি আপনার থাকে, স্বপ্নকে অ্যাচিভ করার জন্য আপনাকে আগে থেকে ট্রাই করতে হবে। আপনি যাতে পাশ করার পরেই পরীক্ষা, পাশ করে প্রিপারেশন নেবেন এই চিন্তাটা করার দরকার নাই। আগে থেকেই চেষ্টা করেন, প্রিপারেশন নেওয়ার আগে থেকেই নিজের দুর্বলতাগুলো আপনার একাডেমিক পড়াশোনার সাথে সাথে আস্তে আস্তে একটু BCS এর প্রিপারেশন, গভর্নমেন্ট জবগুলোর প্রিপারেশন নেন। আশা করি আমাদের এই কোর্সটা আপনাদের হেল্প করবে। 47-এর মতো 48-ও আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি। এখানে আবার ক্লাস সংখ্যা আমরা একটু বেশি রাখছি। 48-এর স্টুডেন্টের জন্য 47 থেকে ক্লাস একটু বেশি, 150টা মেগা ক্লাস, 5টা বোর্ড বই ভিত্তিক পরীক্ষা আমরা নিব, 30টা অ্যাসাইনমেন্ট টেস্ট, 8টা মাসিক পরীক্ষা, 10টি বিষয়ভিত্তিক টেস্ট, 8টি জব সলিউশন এবং এদেরকেও PDF লেকচার শিটগুলো আমরা দিব। এইখানে আমরা একটু কোর্স ক্লাস বেশি রেখেছি, কারণ হলো যেহেতু তারা 48-এর প্রিপারেশন নেবে, লং টাইম আমাদের সাথে থাকবে এবং আমরা চেষ্টা করব যে একটা ভালো রেজাল্ট বা আউটপুট আনার জন্য। কারণ আপনি যদি সাকসেস হন তাহলে আমরা সাকসেসফুল হব। আপনি সাকসেসফুল হলে আপনি আমাদেরকে স্টুডেন্ট রেফার করবেন। সো এখানে আমাদের ইমেজেরও ব্যাপার জড়িত। সো আমরা চাই যাতে আপনি ভালো কিছু করেন। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা বিদ্যাবাড়িতে সম্পর্কে জানতে চান, এই নাম্বারগুলোতে ফোন দিবেন, এখান থেকে আপনাদেরকে যে কোনো তথ্য দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার সাথে ক্লাসগুলো করার জন্য। আপনাদের ক্লাস কেমন লেগেছে জানিয়ে দিবেন। চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। যে চেষ্টা করে তাকে আল্লাহ কি দেয়? সাপোর্ট দেয়। সো চেষ্টা এবং পরিশ্রম করার মধ্য দিয়ে আপনি অনেক দূর চলে যেতে পারবেন এবং সেই চেষ্টা এবং সাফল্য নির্ভর করবে আপনি কতটুকু শ্রম আপনার নিজের জন্য দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই অনেক ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই পর্যন্ত সবার কাছ থেকে আমি শরীফুল ইসলাম অভ্র বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবার সাথে বিদ্যাবাড়ির ক্লাসে অথবা কোনো একটা জায়গায় একদিন দেখা হবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।